আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? দেখো, আমরা লেট না করে শুরু করতেছি। অলরেডি আমি লেট করে আসছি, আমার খেয়ালই ছিল না, একদমই খেয়াল ছিল না। ঘুমাই তবে মনে হচ্ছে কি, মনে হয় 9টার দিকে হচ্ছে অফিসের টেবিলে বসে হুট করে ঘুমিয়ে গেছি সম্ভবত। এই জন্য উঠে দেখি হচ্ছে 10টা 20-এর মতো বাজে। ঠিক আছে, সরি ফর লেট। লেট করার জন্য খুবই দুঃখিত। তোমাদের ওয়েট করেছি অনেকক্ষণ, অনেকক্ষণ যাবো তোমাদের ওয়েট করে এলাম। হ্যাঁ, ওকে। তো আমাদের ফেজ 2 এর হচ্ছে লাস্ট ক্লাস আজকে। এরপরে আমাদের 2 দিন ছুটি আছে, কালকে ছুটি, 3 তারিখ 4 তারিখ 2 দিন ছুটি রাখছি তোমাদের। আসলে এই ছুটিটা খুবই দরকার, কারণ তোমাদের একটু রিভিশন দেওয়া লাগবে। আর 4 তারিখ হচ্ছে তোমাদের একদমই মেগা একটা মডেল টেস্ট হবে, 100 মার্কের। এখন পর্যন্ত যতগুলো চ্যাপ্টার, যতগুলো যা কিছু পড়ানো হয়েছে, যত ধরনের টাস্ক দেওয়া হয়েছে, সবকিছুর উপর একটা ফাইনাল একটা মডেল টেস্ট নেওয়া হবে 4 তারিখে। মানে আজকে হচ্ছে কত তারিখ? 2 তারিখ। আগামীকাল পরশুদিন, কালকে সারাদিন তোমরা রিভিশন দিবা, আজকে সারাদিন রিভিশন দিবা। তো পরশুদিন হচ্ছে তোমাদের মডেল টেস্টটা নেওয়া হবে। মডেল টেস্টটা ভালো করে দিবা। আমার নিজেরও অনেকটা রেস্টের দরকার আছে, অনেক বেশি পরিশ্রম করে ফেলছি। 2 দিন যাবত ঘুমাচ্ছি না, বুঝছো? এই কাজ করতে করতে 2 দিন যাবত ঘুম নেই। আজকে এত টায়ার্ড, আমি আজকে বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না, এটা হচ্ছে মেইন কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, কারণ এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখানটা এটার কোনো গুরুত্বই নাই চ্যাপ্টারটা, বুঝছো? তোমরা ইজিলি পারবা এটা, আমি এমন ভাবে দেখাই দিব, তোমরা পড়বা, আমি এটার উপর প্রয়োজন আরেকটা ক্লাস নিব। আর বুঝতে আসো, মানে রোজার মাসে আমার উপর কতটুকু প্রেশার যাচ্ছে। গতকালকে নিলাম 2টা ক্লাস, আবার কোর্স লঞ্চ করা। প্রত্যেকদিন কিন্তু আমার সকালবেলা ক্লাস থাকছে, আমি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমি না ঘুমিয়ে নিচ্ছি, বুঝছো? ঘুম ছাড়া কিন্তু নিচ্ছে, এটা তো দেখতেই আসো। তো প্রেশারটা একটু বেশি হয়ে গেছে আজকে, একবারই বাজে অবস্থা, দাঁড়াইতে কষ্ট হচ্ছে। ওকে, দেখো, আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা একদমই লেস ইম্পর্টেন্ট। গুচ্ছের ইতিহাসে এখন পর্যন্ত এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, দেখো আমি নোটটাই পড়ায় দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে শুধুমাত্র 23-24 সেশনে। শুধুমাত্র কত সেশনে? 23-24 সেশন এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে। গুচ্ছের ইতিহাসে এইখান থেকে আর কোনোবার প্রশ্নই আসে নাই, এবং এইবারও যে আসবে কিনা সেটা একটা সন্দিহানের বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই চ্যাপ্টারে আমরা যতটুকু অংশ পাই, আসলে যতটুকু অংশ আমরা এই চ্যাপ্টারের মধ্যে পাই, পুরোটাই কিন্তু তোমার এই চ্যাপ্টারের মধ্যে আমাদের কিন্তু ইনক্লুডেড না, বুঝছো? যতটুকু অংশ আমরা পাচ্ছি, বিশেষ করে ধরো আমাদের হচ্ছে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত যে টাইপ 3 পর্যন্ত, এটা শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। টাইপ 3 পর্যন্ত মূলত কি শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। তবে টাইপ 3 এর বাইরে, শোনো, টাইপ 3 এর বাইরে যতগুলো আছে সবগুলো হচ্ছে কি আউট অফ দ্য শর্ট সিলেবাস। ওকে, এটা হচ্ছে কি আউট অফ দ্য শর্ট সিলেবাস, ঠিক আছে? তো আমরা মূলত এইটুক পার্টকে ভালো করে গুরুত্ব দিব। হ্যাঁ, আর এই পার্টটাতে পড়বো, সহজ আছে, বাট এত গুরুত্ব না দিলেও হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলো শুরু করে দিই বিসমিল্লাহ বলে। আমাদের এই চ্যাপ্টারটা আসলে আছেটা কি? কর্মমুখী রসায়ন, অথবা আমরা বলতে পারি হচ্ছে কি এটাকে তোমার আমরা নর্মালি বলতে পারি হচ্ছে, ধরো কর্মমুখী রসায়ন না, মানে ল্যাবরেটরির যে তোমার রসায়নটা আর কি, ওরকম আর কি। ল্যাবরেটরি বলতে কি, ধরো ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বলতে পারি এটাকে, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। অর্থাৎ আমরা সাধারণত যে কেমিস্ট্রিটা পড়তেছি, আমরা এই যতগুলো চ্যাপ্টার আমরা পড়তেছি, প্রত্যেকটা চ্যাপ্টারই হচ্ছে কি আমাদেরকে আসলে তোমার অ্যাপ্লাইড কোনো ধারণা ওইভাবে দেয় না। অ্যাপ্লাইড ধারণা বলতে কি, তুমি মার্কেটে কিভাবে ইউজ করবা জিনিসটা, আমাদেরকে সবকিছু বলতেছে কি, ধরো আমরা কিভাবে হচ্ছে কি নর্মালি ইউজ করতে পারি। এরপর ধরো হচ্ছে আমরা সাপোজ হচ্ছে কি মৌলের পর্যায়বৃত্ত, ধরো গুণগত রসায়ন, প্রত্যেকটা থেকে বেসিক পড়াশোনা আছে। বাট এক্স্যাক্টলি ইন্ডাস্ট্রিতে আমরা যে ইউজটা করব, সেই ইন্ডাস্ট্রির ইউজটা নিয়েই মূলত হচ্ছে কি আমাদের এই কর্মমুখী রসায়ন চ্যাপ্টারটা। মূলত হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে, মানে কেমিস্ট্রি যে তোমার আসলে কি খাদ্য রিলেটেড জিনিসটা, এটাই মূলত এখানেই হচ্ছে। ফার্স্টে আসো কি খাদ্য নিরাপত্তা। তাহলে খাদ্যর কিভাবে নিরাপত্তা দিতে হবে, খাদ্য যে আমরা খাচ্ছি, আমাদের এই খাদ্যগুলোর নিরাপত্তায় কিভাবে আসবে, কি কি কন্ডিশনস গুলা থাকে, বা কিভাবে খাদ্য নিরাপত্তাকে এনশিওর করতে হবে, এটা হচ্ছে কি প্রথম টাইপ।
দ্বিতীয় টাইপ হচ্ছে কি খাদ্য সংরক্ষণ কৌশল। এই যে দেখো আমরা দীর্ঘদিন যাবৎ খাদ্য সংরক্ষণ করি, আমাদের আগের সময়টাতে, আমাদের ধরো আরো কয়েক জেনারেশন আগে, একবার আমাদের আমার আমার ধরো দুইটা জেনারেশন আগে, আমার ধরো দাদিদের জেনারেশন, আমার মাদের জেনারেশন, তো ওই জেনারেশনটা কিভাবে আসলে খাদ্য সংরক্ষণ করতো আর বর্তমানে কিভাবে খাদ্য সংরক্ষণ করে, একটা সিম্পল হিসাব ধরো, এই যে ঈদের মধ্যে সামনে কোরবানি ঈদ আসতেছে, কোরবানি ঈদে দেখবা এই গরুর মাংস সংরক্ষণ করতেছে, কিভাবে সংরক্ষণ করা হচ্ছে। এই যে দেখবা এখনো ফেসবুকে আমরা দেখি যে বিভিন্ন আমের অ্যাডভার্টাইজমেন্ট দেখি, তোমার সাধারণত কি সিজন শেষ হয়ে গেছে বা তারপরে আম রাখতেছে, কিভাবে সেটা মানে সংরক্ষণটা করতেছে, এই জিনিসগুলো আর কি। ওকে, এরপরে সহ এইটা গেল, আমাদের সংরক্ষণটা গেল। এছাড়াও এখানে আরো কিছু জিনিস আছে, যেমন ধরো আমরা দেখি না বিভিন্ন প্রোডাক্ট ফুড কি করা হচ্ছে তোমার বাজারজাত করা হচ্ছে কি কৌটার মধ্যে বা প্যাকেজিং এর করে বাজারজাত করা হচ্ছে। তো এই জিনিসটা আসলে কিভাবে করা হচ্ছে, এই পুরো জিনিসটা আমরা এখানে কৌশলের মধ্যে পড়বো। এরপরে টাইপ 3 হচ্ছে কি কলয়েড এবং সাসপেনশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে দ্রবণগুলো তৈরি করি, সাধারণত আমরা বিভিন্ন দ্রবণ দেখি, ঔষধ শিল্পে দ্রবণ দেখি, আর অনেক জায়গায় আমরা দ্রবণ দেখতেছি। তোমরা এই যে দ্রবণগুলো আসলেই তোমার কিভাবে ডিফাইন করা যায়, অণুর আকৃতিগুলোর উপর, যেমন অণুর আকৃতি যত ছোট হবে বা কণার আকৃতি যত ছোট হবে তখন আমরা সেটাকে বলবো কি দ্রবণ, একটু বড় হইলে কলয়েড, আর একটু বড় হইলে কি সাসপেনশন। এই জিনিসগুলো আমরা এখানে পড়বো, কলয়েড সাসপেনশন এই পার্টটাতে। এরপরে সে কি দুধ নিয়ে পড়াশোনা করতে, দুধটা নর্মালি গুরুত্বপূর্ণ ভালোই, বাট প্রশ্নটা কম আসে। এখানে যখন তোমার আমাদের সেশন ছিল তখন দুধের ইম্পর্টেন্স প্রচুর ছিল, বাট এখন কোয়েশ্চেন এখান থেকে কম আসে। দেন লাস্ট হচ্ছে কি পারফিউমারি এন্ড হচ্ছে টয়লেট্রিজ। পারফিউমারি এন্ড টয়লেট্রিজ হচ্ছে কি এই যে ধরো বিশেষ করে মেয়েরা লিপস্টিক বলো, তারপর মেহেদি বলো, বা হেয়ার অয়েল বলো, তারপর ধরো কোল্ড ক্রিম, এই যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো আসলে কিভাবে তৈরি হচ্ছে এইটাই। টয়লেট্রিজ বলতে কি বোঝাচ্ছে, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার কিভাবে তৈরি হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে কি মূলত এখানে পড়ানো হচ্ছে। ওকে, আচ্ছা চলো আমরা শুরু করি। কি আছে দেখো, প্রথম টাইপে আমাদের কি খাদ্য নিরাপত্তা। সো খাদ্য নিরাপত্তার মৌলিক নীতি কয়টি দেখো, প্রথমে আসছে যদি আমাদের কি খাদ্য নিরাপত্তার জন্য কি তোমার নীতি কয়টি দেখো। খাদ্য নিরাপত্তার নীতি হচ্ছে মূলত কি 3টি। ফার্স্ট অফ অল তোমাকে খাদ্যটা কি পর্যাপ্ত থাকতে হবে, তুমি যে খাদ্যটা তৈরি করবে এটা কি বাজারের মধ্যে পর্যাপ্ত থাকতে হবে, তারপর না তুমি নিরাপত্তার দিকে যাবা, বুঝছো। সেকেন্ড হচ্ছে কি খাদ্যটা সহজলভ্য হইতে হবে, এবং থার্ডলি হচ্ছে কি খাদ্যটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। কি করতে হবে, খাদ্যের সঠিক একটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে কি আমাদের খাদ্যের পর্যাপ্ততা, দ্বিতীয় কাজ হচ্ছে কি খাদ্যের সহজলভ্যতা, তৃতীয় কাজ হচ্ছে কি খাদ্যের সঠিক ব্যবহার। এই 3টা কাজ মূলত আমাদের করতে হয়, বুঝছো। এখন আসো আমরা উদ্ভিদের ক্ষেত্রে যে মূল উপাদান থাকে, উদ্ভিদের 3টা মূল উপাদান নাম কি, নাইট্রোজেন, ফসফরাস এবং কি পটাশিয়াম। আমরা গতকালকে যেরকম আমরা এটা পড়ছিলাম, যখন উদ্ভিদ সারিতত্ত্ব পড়ছিলাম তখন আমরা এই জিনিসটা দেখে আসছি। সাধারণত নাইট্রোজেন, ফসফরাস এবং কি পটাশিয়াম দেখবা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে দেখো, তোমার নাইট্রোজেন কি করতেছে মূলত দেখবা হচ্ছে কি বৃদ্ধির কাজে সহায়তা করতেছে। ফসফরাস কি করতেছে, ফুল ফল পাতা ঝরে পড়া রোধ করতেছে। পটাশিয়াম কি করতেছে, সেম টাইপের একটা কাজ করতেছে মূলত। তাহলে এগুলো হচ্ছে কি উদ্ভিদের একদমই অত্যাবশ্যক উপাদান, বুঝছো। এখন একটা উদ্ভিদের যেহেতু এগুলো অত্যাবশ্যক উপাদান, সো একটা উদ্ভিদকে অবভিয়াসলি এগুলো দিতে হবে, দিতে হবে না, দিতে হবে। সো আমরা কোত্থেকে দিব, দেওয়ার জন্য মূলত আমরা কি ইউজ করি, সার ইউজ করে থাকি। তাহলে দেখো এই মূল উপাদানগুলো প্রোভাইড করার জন্য আমরা কি ইউজ করি, সার ইউজ করি, সার। দেখো তো সারের ক্ষেত্রে তোমাদের কিছু সংকেত এখানে পড়তে হয়, যেমন কি কোনগুলো নাইট্রোজেন যুক্ত সার ইম্পর্টেন্ট আছে, সারের সংকেতগুলো দেখবে এই স্লাইডটি ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে কি কি নাইট্রোজেন যুক্ত সার কি কিসে কাজ করে, বৃদ্ধিতে কাজ করতেছে। তো ফার্স্টে আসে কি ইউরিয়া, দেখো প্রথমে আসে কি ইউরিয়া, এখানে লিখতেছি আমি নাইট্রোজেন যুক্ত সারের নাম কি ইউরিয়া। ওকে, মেইন সারই কিন্তু ইউরিয়া। তাহলে এটা কি দেখো, এটা হচ্ছে তোমার কি সাধারণত NH2CO, NH3CO, NH3, ঠিক আছে, বুঝছো। তাহলে এটা হচ্ছে কি মূলত ইউরিয়ার সংকেত। এছাড়াও কি আছে, অ্যামোনিয়াম নাইট্রেট আছে, এছাড়াও দেখো অ্যামোনিয়াম নাইট্রেট আছে, অ্যামোনিয়াম সালফেট আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি মূলত নাইট্রোজেন যুক্ত সার, বুঝছো। তাহলে এইগুলা কাজটা কি বৃদ্ধি করতে সহায়তা করে, এগুলা দ্বারা কি বুঝায়, এগুলো বৃদ্ধি করতে সহায়তা করতেছে মূলত উদ্ভিদের। সো ডিরেক্টলি নাইট্রোজেন তো দেওয়া যাবে না, অবভিয়াসলি সার হিসেবে দিতে হবে, ফার্টিলাইজার হিসেবে দিতে হবে। এটা তোমরা হায়ার স্টাডিজে পড়বা, বিশেষ করে যারা এগ্রিতে যারা পড়বা, এগ্রিতে যারা পড়বা, গুচ্ছতে এগ্রির অনেক সাবজেক্ট আছে,
এগ্রি রিলেটেড সাবজেক্টে পড়লে তখন তোমাদেরকে এটা পড়তে হবে এই জিনিসগুলো, যে কেন আসলে ফার্টিলাইজার গুলো ইউজ করা হয়। তারপর ফসফরাস যুক্ত সার সংকেত, এই দুইটা সংকেত খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে টিএসপি এর সংকেতটা। টিএসপি মানে কি? ট্রিপল সুপার ফসফেট। টিএসপি মানে কি? ট্রিপল সুপার ফসফেট, এই যে সংকেত। তারপর ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই যে দুইটা অ্যামোনিয়াম, এই যে ফসফেট, সংকেত। সংকেত মাস্ট, এই দুইটা সংকেত মাস্ট, বাকিগুলো আসে না। এই দুইটা সংকেত মাস্ট করবা। তাহলে টিএসপি, এই যে ট্রিপল সুপার ফসফেট, তারপর কি ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। ওকে, এই যে সংকেত আমাদের পড়া শেষ। এরপর আসো পটাশিয়াম যুক্ত সার কি? পটাশিয়াম যুক্ত সার, খেয়াল করো, মিউরেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ নামটা শুনলে কিন্তু আমাদের কাছে মনে হয় কি কোনো একটা কঠিন কিছু। তো মিউরেট অফ পটাশ কোনটা? পটাশিয়াম ক্লোরাইড। দেখছো, আমাদের কাছে মনে হয় যে কঠিন কিছু, বাট এটা কিন্তু কঠিন কিছু না, এটা ইজি। পটাশিয়াম ক্লোরাইড। ওকে, এটা কি করে? ফুল ও ফল ধারণ করে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পটাশিয়াম নাইট্রেট, এই জিনিসগুলা। সো আমাদের কি করতে হবে? সারের নামগুলো পড়তে হবে এবং কোনটার অভাবে আসলে কি হইতে পারে, কোনটার অভাবে কি হইতে পারে এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে কি জানতে হবে? নাইট্রোজেনের অভাবে কি হইতে পারে, বা নাইট্রোজেন কিসে সহায়তা করে, ফসফরাস কিসে সহায়তা করতেছে, পটাশিয়াম কিসে সহায়তা করতেছে, এবং এগুলোর আসলে যে সারগুলো থাকে সেই সারগুলো আমরা কিভাবে পাবো, এই জিনিসটা আমাদের আসলে দেখতে হবে আলটিমেটলি। বুঝছো? ওকে, আচ্ছা। সো এইটুক পড়লে আমাদের ইনশাআল্লাহ টাইপ 1 আমাদের কভার, ঠিক আছে। এইটুক পড়লে ইনশাআল্লাহ টাইপ 1টা আমাদের কভার। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখতে পারো, আমাদের রিসেন্টলি হচ্ছে কি বিভিন্ন ভিটামিনটা এখান থেকে আসে। আচ্ছা, ভিটামিনটা আমি পরে দেখাচ্ছি, এই টাইপটা না দেখালে হবে, তাহলে সিকোয়েন্সটা ঠিক থাকবে। টাইপ 2 তে আসো। টাইপ 2 তে হচ্ছে মূলত হচ্ছে কি আমাদের খাদ্য সংরক্ষণের কৌশল। কি আমাদের মূলত হচ্ছে কি? খাদ্য সংরক্ষণের কৌশল, অর্থাৎ প্রিজারভেটিভস, বা খাদ্যকে তুমি কিভাবে প্রিজার্ভ করবা, কিভাবে ফ্রিজে রাখবা, কিভাবে তুমি শুটকি বানাবা, কৌশলগুলা কি। আরো অনেক ধরনের প্রিজার্ভের কৌশল থাকতে পারে, তো প্রত্যেকটা প্রিজার্ভের কৌশলে আমরা এখানে আলোচনা করব। ফার্স্টে আসো, প্রিজারভেটিভ জিনিসটা কি? প্রিজার্ভ, প্রিজার্ভ শব্দের অর্থ হচ্ছে কি? তোমার ধরো সংরক্ষণ করা। তো প্রিজারভেটিভস হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা কেমিক্যাল বলতে পারো, যারা হচ্ছে কি মূলত একটা খাদ্যকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারে, সেটাকেই বলা হচ্ছে প্রিজারভেটিভস, সেটাকে বলা হচ্ছে প্রিজারভেটিভস। ওকে, আচ্ছা খেয়াল করো এখানে। তো ফার্স্টে দেখো খাদ্যবস্তু নষ্ট হওয়ার কারণ ও প্রতিকার। তো এখন তুমি তো প্রিজারভেটিভস ইউজ করবা, ঠিক আছে, ইউজ করবা, বাট এটা ইউজ করতে গিয়ে তোমাকে তো আগে জানতে হবে যে এটা নষ্ট হওয়ার কারণ কি, কেন নষ্ট হইতে পারে, জানতে হবে না? আচ্ছা, তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এটা জীবাণু দ্বারা নষ্ট হইতে পারে। জীবাণুকে ইংরেজিতে কি বলা হচ্ছে? মাইক্রোবস বলা হচ্ছে। জীবাণুকে ইংলিশে বলা হচ্ছে কি? মাইক্রোবস। তাহলে কি দ্বারা নষ্ট হইতে পারে? জীবাণু দ্বারা বা মাইক্রোবস দ্বারা। ওকে, তারপর আসো এনজাইমের জারণ বিজারণ। এনজাইমের জারণ বিজারণ বলতে বোঝাচ্ছে অক্সিজেন দ্বারা, বুঝছো? জারণ বিজারণ, এনজাইমের জারণ বিজারণ বলতে কি বোঝাচ্ছে? অক্সিজেন দ্বারা। তারপর ধাতব আয়ন দ্বারা। তো আমাদের মূলত তিনটা জিনিসের জন্য হইতে পারে, খাদ্যবস্তু নষ্ট হইতে পারে। যদি খাদ্যবস্তুর মধ্যে জীবাণু থাকে বা মাইক্রোবস থাকে সেক্ষেত্রে হইতে পারে, এনজাইমের জারণ বিজারণের ফলে হইতে পারে, বা অক্সিজেনের থাকার ফলে হইতে পারে, এবং ধাতব আয়ন থাকলে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের খাদ্যবস্তু নষ্ট হইতে পারে। এই তিনটা জিনিস। ওকে, এখন আমি জানলাম যে এই তিনটার কারণে নষ্ট হচ্ছে। তো আমি যখন প্রতিকারটা করতে যাব তখন আমাকে এই তিনটার বিরুদ্ধে প্রতিরক্ষা করতে হবে, যেমন আলাদা আলাদা। জীবাণুর বিরুদ্ধে আলাদা প্রতিকার করতে হবে, এনজাইমের জারণ বিজারণের বিরুদ্ধে আলাদা প্রতিকার করতে হবে, ধাতব আয়ন দ্বারা আলাদা প্রতিকার করতে হবে, ধাতব আয়নের বিরুদ্ধে আলাদা প্রতিকার এখানে লাগবে। তো খেয়াল করে দেখি এখানে আমরা যদি দেখি, ফার্স্টে আসো প্রিজারভেটিভস গুলো দেখি। দেখো, যারা আসলে জীবাণুর দ্বারা, যেগুলো আসলে যেসব জীবাণু, যেমন কি, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, তারপর হচ্ছে ধরো ফার্ন, বা যে কোনো কিছু, যে কোনো জীবাণু আমরা যদি বলি, সরি ফার্ন হবে না, ফার্ন তো একটা উদ্ভিদ, বলতেছে কি তোমার যে ফাঙ্গাস আর কি। তো যে কোনো জীবাণু যদি কোনো একটা খাদ্য নষ্ট করে সেক্ষেত্রে এটার নাম কি? মাইক্রোবস বলা হয় ইংরেজিতে। তো মাইক্রোবস এর বিরুদ্ধে প্রতিরক্ষা মানে কি? অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট। অ্যান্টি মানে কি? কোনো কিছুর বিপরীত। অ্যান্টি মানে হচ্ছে কি? কোনো কিছুর বিপরীত। তাহলে কি ইউজ করা হবে? অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট। এনজাইমের জারণ বিজারণ মানে কি? অক্সিজেন দ্বারা। কিসের দ্বারা? অক্সিজেন। তো এটার বিপরীতে কি আসবে? অক্সিজেনের বিপরীতে, অর্থাৎ কি? অ্যান্টি অক্সিডেন্ট। ধাতব আয়ন দ্বারা, এটার বিপরীতে আসবে কিলেটিং এজেন্ট। তাহলে আমাদের প্রিজারভেটিভস আমরা তিন প্রকারে পাচ্ছি।
একটা হচ্ছে কি অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট, একটা হচ্ছে তোমার এখানে অ্যান্টিঅক্সিডেন্ট, আর একটা হচ্ছে কি কিউলেটিং এজেন্ট। ক্লিয়ার? আচ্ছা, ওকে। তারপর আসো, সো আমরা বুঝলাম এই জিনিসটা। এখন আসো খাদ্যবস্তুকে যে আমরা সংরক্ষণ করব, খাদ্যবস্তুকে যে আমরা সংরক্ষণটা করব, তো অনেক সময় হচ্ছে কি আমরা অল্প সময়ের জন্য সংরক্ষণ করি, অনেক সময় হচ্ছে কি আমরা লম্বা সময়ের জন্য সংরক্ষণ করি, তাই না? আমরা দুইটা কারণে সংরক্ষণ করতে পারি, অল্প সময় প্লাস হচ্ছে লম্বা সময়। আচ্ছা, তো দেখো যখন আমরা দীর্ঘকাল সংরক্ষণ করতে চাই, দীর্ঘকাল যেমন ধরো কি 1 বছর 2 বছরের জন্য সংরক্ষণ করি, 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারি, সেক্ষেত্রে আমরা মূলত ট্রেডিশনালি এখন আমরা দুইটা পদ্ধতি ইউজ করি। এটা শুষ্ককরণ, এটা কি শীতলীকরণ। একটা হচ্ছে শুষ্ককরণ, একটা হচ্ছে কি শীতলীকরণ। এই কি জানি বলে সাবা, ইস্ট বানান তো এরকম না, ইস্ট তুমি লিখে রাখছো হচ্ছে ইস্ট, ইস্ট মানে হচ্ছে কি পূর্ব, এটা এরকম না, এটা হচ্ছে এরকম হবে, ইস্ট হবে, এই যে ইস্ট, ঠিক আছে? এই ইস্ট আর ইস্টের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝছো? বানান ঠিক রাখো এগুলো, মানে সরি যদিও দরকার নেই বানান নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই তোমাদের, তারপর বলে যাবে আর কি, যেহেতু কমন জিনিস একটা। আচ্ছা, তাহলে দেখো খাদ্যবস্তু ট্র্যাডিশনালি আমরা দুইটা পদ্ধতিতে সংরক্ষণ করতে পারি, শুষ্ককরণ আর একটা শীতলীকরণ। শুষ্ককরণ জিনিসটা কি, অর্থাৎ খাবারটাকে শুকাইতে হবে। বলতে পারো যে এক্সাম্পল দেন, এক্সাম্পল তো আমাদের চোখের সামনে, শুটকি মাছ খাও না? কক্সবাজারে শুটকি দেখছো? শুটকি খাও তো? এই যে শুটকি গুলা, এগুলা কি শুকনা শুকনা থাকে না? এটা কেন আসলে অনেকদিন পর্যন্ত থাকে? নর্মাল একটা মাছ আজকে মারলে কালকে নষ্ট হয়ে যায় একদম নর্মাল টেম্পারেচারে, বা শুটকি কেন আসলে এতদিন পর্যন্ত টিকে থাকে? রিজনটা হচ্ছে কি জানো? পানি সক্রিয়তা। পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি। ওয়াটার অ্যাক্টিভিটি জিনিসটা কি? ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে এমন একটা জিনিস, তোমার কোন একটা এর মধ্যে, ধরো কোন একটা বস্তুর মধ্যে, কোন একটা খাবারের মধ্যে কতটুকু পানি থাকতেছে, সেটাকে বলা হচ্ছে কি ওয়াটার অ্যাক্টিভিটি। সেটাকে বলা হচ্ছে কি ওয়াটার অ্যাক্টিভিটি। সো ওয়াটার অ্যাক্টিভিটি যখন বেশি পরিমাণে থাকে, তখন মূলত সেখানে জীবাণু জন্মাইতে পারে, সেখানে কি হইতে পারে? জীবাণু জন্মাইতে পারে, যার ফলে বা সেখানে জারণ বিজারণ ঘটতে পারে, যার ফলে কি হয়? তোমার খাবার পচে যেতে পারে। এই জন্য তোমার ওয়াটার অ্যাক্টিভিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সো পানি সক্রিয়তা বা ওয়াটার অ্যাক্টিভিটি, যেটার মান যদি একদমই খাবারটা শুকনা থেকে একদমই শুকনা, তাহলে 0। আর যদি একদমই একদম কি হয় বলে না আমাদের, যে তোমার একদম ঠসঠস হয়ে গেছে একবারে পানিতে, সেটা হচ্ছে তোমার 1। তাহলে 0 থেকে 1 পর্যন্ত হইতে পারে। ওকে, ভালো। এখন এই যে ওয়াটার অ্যাক্টিভিটি জিনিসটা আছে, দেখো এই ওয়াটার অ্যাক্টিভিটি জিনিসটা আমরা সাধারণত কিভাবে নির্ণয় করবো? এখানে মূলত এই চারটা আসতে পারে যদি আসে। তো দেখো ব্যাকটেরিয়া সাধারণত কোন একটা খাবারে কখন ব্যাকটেরিয়া জন্মাবে বলো? কোন একটা খাবারে কখন ব্যাকটেরিয়া জন্মাবে? যখন এটা ওয়াটার অ্যাক্টিভিটি 0.90 থেকে বেশি হবে। তারপর আসো, কখন ইস্ট জন্মাবে? যখন এটা ওয়াটার অ্যাক্টিভিটি 0.88 থেকে বেশি হবে। কখন ছত্রাক জন্মাবে? যখন এটা ওয়াটার অ্যাক্টিভিটি 0.80 থেকে বেশি হবে। বুঝছো? তাহলে আমরা আসলে কিভাবে মনে রাখবো কোনটার ক্ষেত্রে কত? আমরা নাম্বারগুলো পারি, 0.9, 0.88, 0.80, এই নাম্বারগুলো আমরা পারি। এইগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, বাট প্রবলেম ইজ এখানে কোন নাম্বারটা কার জন্য, সেটা নিয়ে আমরা একটু প্রবলেমটা ফেস করি, যে ব্যাকটেরিয়া কোনটা। আমরা মনে রাখবো কি নৌকা বাইচ পড়ছি না, নৌকা পানিতে, নৌকা নৌকা চলে না, এই নৌকা বাইচ। বাতে ব্যাকটেরিয়া, দীর্ঘইতে ইস্ট, ছত হচ্ছে কি ছত্রাক, এভাবে মনে রাখবা। তাহলে প্রথমটা হচ্ছে কি ব্যাকটেরিয়া, দ্বিতীয়টা হচ্ছে কি ইস্টের ক্ষেত্রে, তৃতীয়টা হচ্ছে কি ছত্রাকের ক্ষেত্রে। সো যদি ওয়াটার অ্যাক্টিভিটি 0.90 থেকে বেশি থাকে, সেক্ষেত্রে এখানে ব্যাকটেরিয়া জন্মাইতে পারবে। যদি ইস্টের ক্ষেত্রে মানে যদি 0.88 থেকে বেশি থাকে, সেক্ষেত্রে কি ইস্টও জন্মাইতে পারবে। যদি তোমার 0.80 থেকে বেশি থাকে, সেক্ষেত্রে ছত্রাক জন্মাইতে পারবে। তবে যখন আমরা কোনো একটা খাবারকে করি, ধরো হচ্ছে আমরা সাধারণত কি করতে পারি, ধরো কি জানি বলতেছিলাম, এই যে তোমার কোটাজাতকরণ করি, কোটাতেই পাও না? এখন তো তোমরা কোটাতে দেখবো অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছে, যেটাকে বলে কি ক্যানিং বলা হচ্ছে। কি বলা হচ্ছে? ক্যানিং বলা হচ্ছে। তাহলে ক্যানিং বা কোটাজাতকরণের ক্ষেত্রে আমরা সাধারণত হচ্ছে কি এখন কি ইউজ করে থেকে থাকবে? ক্যানিং বা কোটাজাতকরণের ক্ষেত্রে ওয়াটার অ্যাক্টিভিটি থাকে 0.60 এর থেকে কম, 0.60 এর চেয়ে কম, যাতে কোনো প্রকার রিস্ক না নিতে হয়। এই জন্য 0.60 এর চেয়ে কম হয়। মাথায় রেখো, কত কম হচ্ছে? 0.60 এর চেয়ে কম হচ্ছে। ওকে, তো এটা গেল হচ্ছে কি শুষ্ককরণ গেল, বুঝছো? এটা গেল কি শুষ্ককরণ গেল। এর পরবর্তীতে যেটা আছে কি শীতলীকরণ। দেখো শীতলীকরণ জিনিসটা এখানে পড়ায় দিচ্ছি। শীতলীকরণ জিনিসটা আসলে কি দেখো,
শীতলীকরণ জিনিসটা হচ্ছে সাধারণত ঠান্ডা করা ফ্রিজের মধ্যে, তাই না? তো শীতলীকরণ দেখবা তোমরা ফ্রিজের ক্ষেত্রে তোমরা দুইটা পোর্শন পাও। একটা হচ্ছে কি নরমালি ফ্রিজিং, যেটাকে বলছে আমরা শীতলীকরণ। ওকে, একটা হচ্ছে কি ফ্রিজিং, শীতলীকরণ নরমাল এটা। আর একটা হচ্ছে কি ডিপ ফ্রিজিং, যেটাকে বরফ করে ফেলি আমরা, কি করি? বরফ, ডিপ ফ্রিজিং। তাহলে ফ্রিজিং এর ক্ষেত্রে দেখো ভাই, ফ্রিজিং এর ক্ষেত্রে কি ঘটবে এখানে? ফ্রিজিং এর ক্ষেত্রে টেম্পারেচার কত থাকবে দেখো। ফ্রিজিং এর ক্ষেত্রে টেম্পারেচার থাকবে সাধারণত 0 থেকে +4 ডিগ্রি সেলসিয়াস। তবে ডিপ ফ্রিজিং এর ক্ষেত্রে টেম্পারেচার থাকবে কি -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যাতে এখানে বরফ হইতে পারে, যাতে কি বরফ হইতে পারে, বুঝছো? এবং লম্বা সময় ধরে যখন তুমি খাবারটা সংরক্ষণ করবা তখন আসলে তোমাকে ডিপ ফ্রিজিং এ করতে হবে। ওকে, এই যে তোমার টেম্পারেচার গুলো এগুলো একটু মাথায় রাখবা, বুঝছো? ওকে, তারপর আসো, এগুলো দেখলাম। এখন আসো শীতলীকরণ, নিজে দেখাই দিছি। তারপর সে সংরক্ষক কি, এখন আসো সংরক্ষকের ক্ষেত্রে। তো আমরা সংরক্ষণ জিনিসটা কেন হয়, কিভাবে হয়, চাপ পড়ে ফেলছে। এখন আসো সংরক্ষক আমরা দুই প্রকারে পাচ্ছি, বা প্রিজারভেটিভস। আমরা যে প্রিজারভেটিভস ইউজ করি বা ব্যবসায়ীরা যে ইউজ করে, যে বলি না ফরমালিন ইউজ করতেছে, বা তোমার আচার তৈরি করতে গেলে ভিনেগার ইউজ করতেছো, এই যে জিনিসগুলো ইউজ করো না, তো এই প্রত্যেকটা জিনিসে আসলে আমরা একটু দেখবো। দেখো প্রথমে আসে কি প্রাকৃতিক সংরক্ষক, আর একটা হচ্ছে কি কৃত্রিম সংরক্ষক। তাহলে সংরক্ষক বা প্রিজারভেটিভস আমরা দুইটা প্রকারে পাই, প্রথমত প্রাকৃতিক, আর দ্বিতীয়ত হচ্ছে কি তোমার কৃত্রিম। তো প্রাকৃতিকটা তো নর্মালি প্রাকৃতিকই থাকবে, তবে কৃত্রিমটা একটু ভালো করে দেখো। কৃত্রিমটা হচ্ছে প্রাকৃতিক যেটা, এটা আসলে পরিবেশ থেকে পাওয়া যায়। পরিবেশ থেকে বলতে কি, ধর এটা আমরা আমাদেরকে আর কষ্ট করে এটার জন্য করতে হয় না, মানে তৈরি করতে হয় না আলাদা করে, অটোমেটিক্যালি এটা পাওয়া যায়। এটা কি ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস। তো প্রশ্ন আসে নিচের কোনটি প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। তো এই প্রশ্নটা প্রচুর আসছে। আর হচ্ছে কি কৃত্রিম প্রিজারভেটিভস। ওকে, তো কৃত্রিমটা দেখো অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট, অর্থাৎ জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা দিবে। অ্যান্টি অক্সিডেন্ট, জারণ বিজারণের বিরুদ্ধে প্রতিরক্ষা দিবে। কিলেটিং এজেন্ট, ধাতব আয়নের বিরুদ্ধে প্রতিরক্ষা দিবে। তিনটা, এই তিনটা। তাহলে এই তিনটা হচ্ছে আমরা জানি, এগুলো সবগুলো হচ্ছে কি কৃত্রিম। এই লাইনটা হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ একটা লাইন, যে তোমার কোনটা হচ্ছে কি সাধারণত প্রাকৃতিক প্রিজারভেটিভস, বুঝছো? এই লাইনটা গুরুত্বপূর্ণ একটা লাইন। বলো কারা কারা হয়? সো তোমরা সাধারণত একটা জিনিস দিয়ে মনে রাখতে পারো, ধরো প্রাকৃতিক প্রিজারভেটিভস ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো চাইলে। পিটার সরিষার তেল আর লবণ দিয়ে অ্যালকোহলের সাথে চিনি ভিজিয়ে খায়। তো পিটার নামে একটা পাগলা আছে, ওই পাগলাই কি করে তোমার সাধারণত ধরো সরিষার তেল আর লবণ দুইটা একসাথে মিক্স করলো, মিক্স করার পর এইটা দিয়ে এটা কি করে আবার অ্যালকোহলের সাথে চিনি ভিজিয়ে খাবে। ও একটু পাগলা টাইপের মানুষ ধরো, তাহলে এখানে কি প্রাকৃতিক। তো আমরা যদি দেখি যে প্রাকৃতিক প্রিজারভেটিভস কারা, ফার্স্ট অফ অল সরিষার তেল, তারপর ধর খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, তারপরে অ্যালকোহল, তারপর কি অ্যালকোহল। এবং এই যে অ্যালকোহলটা আছে, এই অ্যালকোহলটা হচ্ছে কি সব থেকে শক্তিশালী, মাথায় রাখবা। এই অ্যালকোহল যে জিনিসটা আছে, এই অ্যালকোহল হচ্ছে কি সব থেকে শক্তিশালী, বুঝছো? অ্যালকোহল সবচেয়ে শক্তিশালী ন্যাচারাল প্রিজারভেটিভস। তারপর চিনি আছে, তারপর হচ্ছে কি ভিনেগার আছে, এবং ভিনেগার হচ্ছে কি সব থেকে বেশি ব্যবহৃত, ভিনেগার বেশি ব্যবহার হয়, ব্যবহৃত, বুঝছো? ভিনেগার হচ্ছে কি সবচেয়ে বেশি ব্যবহৃত। তারপর আসো রসুন থাকে, রসুন পাওয়া যায়, বুঝছো? এই তো মোটামুটি এই জিনিসগুলো হচ্ছে কি প্রাকৃতিক প্রিজারভেটিভস। সো দুইটা কথা মাথায় রাখবা, একটা জিনিস হচ্ছে কি তোমার অ্যালকোহল সবচেয়ে শক্তিশালী, আর ভিনেগার হচ্ছে কি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ক্লিয়ার? তো দেখো সাধারণত হলুদ আছে, হলুদ লবঙ্গ, এগুলো অনেক কিছু আছে, হলুদ আছে, লবঙ্গ আছে, হলুদ আছে, অনেক কিছু আছে। ওকে, তো ভিনেগার জিনিসটা কি? এটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড জানো, মানে CH3COOH, CH3COOH এর 6 থেকে 10% জলীয় দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এটাকে বলা হচ্ছে কি ভিনেগার, যেটাকে আসলে বাজারে গেলে তুমি পাবা কি নামে, সিরকা নামে পাবা, দেখবা।
দেখবো বাজারে গেলে নাম দেওয়া আছে কি সিরকা, ঠিক আছে, বাজারে গেলে হচ্ছে কি সিরকা নাম দেওয়া আছে, এটা হচ্ছে কি ভিনেগার বলো। আচ্ছা তাহলে প্রাকৃতিক প্রিজারভেটিভস চিনলাম, এখন আসো কৃত্রিম প্রিজারভেটিভস কারা আসলে। ফার্স্টে যদি দেখি অ্যান্টি মাইক্রোবায়াল, তাহলে আমরা কৃত্রিম পড়া শুরু করতেছি। তাই কৃত্রিম আমরা পাইছি 3 প্রকার, অ্যান্টি মাইক্রোবায়াল, তারপর কি অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে কি কিলেটিং এজেন্ট, 3 প্রকারে পাইছি না। তো প্রথমে আসে অ্যান্টি মাইক্রোবায়াল। তো অ্যান্টি মাইক্রোবায়ালটা পড়ার ট্রিক্স হচ্ছে কি, ধরো দা স্ন্যাপস আর সো কিউট। স্ন্যাপস মানে কি ছবি তোলা, ধরো তোমরা কি করলা, একটা ছবি তোলার পর বললো যার এটা তো খুব সুন্দর হয়েছে, মানে কিউট হয়েছে, অর্থাৎ দা স্ন্যাপস আর সো কিউট, দা স্ন্যাপস আর সো কিউট। তাহলে দেখো দা এস তো হচ্ছে কি সোডিয়াম বেনজয়েট, এটা কি নিরাপদ, মনে রাখবা নিরাপদ প্রিজারভেটিভস কোনটা, এটা খুবই নিরাপদ, সোডিয়াম বেনজয়েট, ঠিক আছে। তারপর দেখো এন সোডিয়াম নাইট্রেট, এগুলো কি মাংস ইউজ করা হচ্ছে, কোথায়, মাছ মাংস খাইতে। তারপর দেখো এ অ্যাসিডিক অ্যাসিডের পিএইচ কত 4.74, একটু মাথায় রাখবা। সাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে কত 3.14, এই যে সাইট্রিক অ্যাসিড 3.14, প্রোপানয়েট আছে, সালফার আছে, এগুলো হচ্ছে কি অ্যান্টি মাইক্রোবায়াল, সবগুলো হচ্ছে কি অ্যান্টি মাইক্রোবায়াল এজেন্ট। সো অ্যান্টি মাইক্রোবায়াল যদি জিজ্ঞেস করে তাহলে বুঝবো না, বলো অ্যান্টি মাইক্রোবায়াল জিজ্ঞেস করলে কি বুঝবো না। ওকে, সো এক একটার এক এক রকম ব্যবহার আছে, ব্যবহার করা লাগবে না, এইটাই সব থেকে বেশি ব্যবহার করা, এটা আচার বলো, জেলি বলো, চিপস বলো, সফট ড্রিঙ্কস বলো, পাউরুটি বলো, সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। এটা যেমন কি মিষ্টি দইটা এগুলোতে ব্যবহার করা হচ্ছে। আমি স্লাইডের ক্ষেত্রে একটা স্লাইড অ্যাড করে দিব, তাহলে তোমাদের হয়ে যাবে, মানে স্টার্ট তোমাদের পড়া লাগবে না, বাট তারপর আমি অ্যাড করে দিব আর কি, এটা এক্সট্রা করে। এইটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ পার্ট, এইটা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ, বুঝছো। দেখো আমরা অ্যান্টিঅক্সিডেন্ট একটু ভালো করে পড়বো। দেখো অ্যান্টিঅক্সিডেন্টটা ভালো করে পড়তে হবে, বুঝছো, অ্যান্টিঅক্সিডেন্টটা ভালো করে পড়তে হবে, কারণ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ পার্ট। দেখো অ্যান্টিঅক্সিডেন্টের প্রকৃতি হচ্ছে 2 প্রকার, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টকে যদি ভাগ করি তাহলে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি প্রকৃতির উপর ভিত্তি করে 2 প্রকার, আর একটা হচ্ছে তোমার কি উৎসের উপর ভিত্তি করে 2 প্রকার। একটা প্রকৃতির উপর ভিত্তি করে 2 প্রকার, আর একটা উৎসের উপর ভিত্তি করে হচ্ছে 2 প্রকার। সো দেখো প্রকৃতির উপর ভিত্তি করে যে 2 প্রকার আছে, এখানে কি কি আছে দেখো। ফার্স্টে আসে কি আমাদের অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। সো অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট মনে রাখার ট্রিক্স হচ্ছে কি, ধরো অক্সিন নামের একটা ছেলে কি বিএসসি ইঞ্জিনিয়ার, বি তো হচ্ছে কি বিটা ক্যারোটিন, মানে কি ভিটামিন এ, এস তো হচ্ছে কি সালফাইড লবণ, সি তো হচ্ছে কি ভিটামিন সি, ই তো হচ্ছে কি ভিটামিন ই, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তারপর হচ্ছে কি মুক্তমূলক শোষণকারী, দেখো মুক্তমূলক শোষণকারী, এরা সবাই হচ্ছে কি মুক্তমূলক। তো কিভাবে মনে রাখবো, বিবিটা প্রেগন্যান্ট, বিতে হচ্ছে কি বিএসটি, বিএইচএফ, টিবিএইচকে প্রোপাইল গেলেন। তো এই নামগুলো কমনলি শুনছো না তোমরা, বিএইচটি মানে কি বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, বিএইচএ বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসন, শুনছো এগুলা। তারপর দেখো টিবিএইচকিউ টার্ট বিউটাইল হাইড্রোক্সি কুইনন, নাম শুনছো না এগুলা, বলো তোমরা কি নাম শুনছো। আচ্ছা তো একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে তোমার বিএসটি এর মানে পূর্ণমানটা কি হবে, বা সরি রাসায়নিক সংকেত কি হবে, C15, সি কত 15, এইচ হচ্ছে 24, C15H24, বুঝছো, C15H হচ্ছে 24O, এটা হচ্ছে কি বিএসটি এর সংকেত। ওকে, তারপরে আসো বিএইচ বিউটাইলেটেড হাইড্রোক্সি অ্যানিসোল, সংকেত কিভাবে মনে রাখবা, কার্বন সংখ্যা কমবে কয়টা, 4টা, প্রত্যেকবারই কার্বন 4টা করে কমতেছে। ধরো এখানে ছিল 15টা, এখানে আসছে কয়টা, 11টা। যতগুলো কার্বন কমবে তার দ্বিগুণ হচ্ছে অক্সিজেন কমবে, সরি হাইড্রোজেন কমবে। হাইড্রোজেন কয়টা ছিল, 24টা, এখন কয়টা হবে, 4টা 4টা 8টা গেল, না এখানে দেখো 15 থেকে 11 হয়েছে, মানে কি 4 কমছে, তার মানে এইখান থেকে কি 24 আছে, এখান থেকে 4 দুগুণ 8 কমবে, তাহলে কত হচ্ছে, এই 16, অক্সিজেন 2টা। টিবিএইচকিউ, বুঝছো, টিবিএইচকিউ কি হবে, আরেকটা কমাবে এখান থেকে, ধরো কার্বন 10টা, তাহলে হাইড্রোজেন কয়টা হবে, এখানে একটা কমছে, মানে কি এখানে ডাবল কমবে, 14টা। সংকেত, সংকেতগুলো মাঝে মাঝে আসে, ওকে, পারবা না,
ঠিক আছে, তো এই হচ্ছে কি সংকেতগুলো, বিএইচটি, বিএইচএ, টিবিএইচকিউ। তো সংকেত নিয়ে প্যারা খাবা না কোনো প্রকার, জাস্ট মাথায় রাখবা, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা। প্রথমে বিএসটি এর মনে রাখবা C15 H24, বাকিগুলো কিভাবে করতে সেটা দেখছো আশা করি। ওকে, বাকিগুলো আশা করি পারবা। তা মানে প্রসেসটা বুঝতে হচ্ছে যে কার্বন যে কয়টা কমবে তার দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন কমবে, হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম দেখো তো, আমরা বললাম হচ্ছে কি মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট পড়লাম, কি পড়লাম, মুক্তমূলক শোষণকারী পড়লাম এবং কি অক্সিজেন শোষণকারী পড়লাম। এখন সব অক্সিজেনের উৎসের উপর ভিত্তি করে একটা হচ্ছে প্রাকৃতিক ভাবে হচ্ছে ধরো যদি কারো জ্বর হয়, তাহলে জ্বর হইলে কি খাই, কমনলি হচ্ছে কি নাপা খাই, এইচ খাই, এই ট্যাবলেট গুলা খাই। তাহলে দেখো এইচ মানে কি একটা কমন বা এটা ন্যাচারাল জিনিস বা ন্যাচারাল ট্যাবলেট, তাই না? তাহলে মাথা রাখবা ছেলেটা কি খায়, এইচ খায়। সেলেনিয়াম, ভিটামিন এ বা বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, পড়ে ফেলবে এগুলো দেখা মাত্রই পড়ে ফেলবে। এবং দেখো এরপর হচ্ছে কৃত্রিমটা, দেখো যারাই মুক্তমূলক তারাই কৃত্রিম, কথাটা বুঝছো? এরাই হচ্ছে কি আবার কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হবে, সেম এরাই হচ্ছে কি কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হয়ে পড়ে, ঠিক আছে? এরাই পরবর্তীতে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে, মানে তুমি মুক্তমূলক গুলাকে এখানে নিয়ে যাবে তাহলেই হচ্ছে। তারপর লাস্টে এসে কিলেটিং এজেন্ট, এগুলো হচ্ছে কি ধাতব আয়নের বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। ইডিটিএ হচ্ছে কি প্রথম কিলেটিং এজেন্ট বা সব থেকে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্ট, কোশ্চেন আসে সব থেকে বেশি ব্যবহৃত কিলেটিং এজেন্টের নাম কি, ইডিটিএ। ওকে, আচ্ছা তোমরা একটা পড়বা এখান থেকে, একটা চার্ট পড়বা, যে চার্টটার মধ্যে হচ্ছে কি ভিটামিন সম্পর্কে বলা আছে, কি বলা আছে, ভিটামিন। সো ভিটামিন তো অনেক ধরনের থাকতে পারে, তাই না? ভিটামিন তো অনেক ধরনের থাকতে পারে, তাই তো? তো ফার্স্টে আসা হচ্ছে যদি আমরা বলি কি ভিটামিন এ এর কথা, কার কথা, ভিটামিন এ। তো ফার্স্টে যদি বলি কি ভিটামিন এ এর কথা, তো দেখো ভিটামিন এ এর অভাবে কি হচ্ছে, ভিটামিন এ এইটার অভাবে কি হবে বলো, রেটিনল রোগ হবে। মানে কি ভিটামিন এক, এটাই সরি ভিটামিন একে কি বলা হচ্ছে, রেটিনল বলা হচ্ছে। এবং এটার অভাবে কি হবে, রাতকানা হবে। ভিটামিন এ কে বলা হচ্ছে কি রেটিনল, এবং এটার প্রভাব হচ্ছে কি রাতকানা হবে। তারপর ধরো ভিটামিন বি আছে, সরি ভিটামিন বিটাকে আমরা আলাদা করে পড়তে হবে। আমরা ডিরেক্টলি কি ভিটামিন ডি তে চলে যাচ্ছি, চলো ভিটামিন ডি। সো ডি মানে কি আমরা জানি কি অস্থি, ডির সাথে কি হাড্ডি, মানে আমরা জানি না ভিটামিন ডি নিলে হচ্ছে কি শরীরের অস্থি শক্ত হয়, শরীরের অস্থি হচ্ছে কি শক্ত হয়, এটা আমরা জানি, বুঝছো? ভিটামিন ডি, বুঝছো, ভিটামিন ডি শরীরের অস্থি শক্ত হচ্ছে। এবং এটা হচ্ছে কি তোমার সাধারণত কি ধরো আমরা যদি বলি যে তোমার, সরি একটা মিনিট, আচ্ছা চলো ওকে। দেখো ভিটামিন ডি এর ছিলাম না, দেখো ভিটামিন ডি হচ্ছে কি ক্যালসিফেরন, মানে কি আমরা বলি না যে ভিটামিন ডি নিলে হচ্ছে কি অস্থি আমাদের শক্ত হচ্ছে, বলি না? তাহলে এখানে কি থাকবে, ক্যালসিফেরন থাকবে, বুঝছো, ক্যালসিফেরন। তাহলে ভিটামিন ডি এর অভাবে, শোনো, তাহলে ভিটামিন ডি এর অভাবে কি হবে, রিকেটস রোগ হয়। রিকেটস মানে কি অস্থির জন্য হয়, বা অস্থিতে দুর্বল, মানে অস্থি দুর্বল হয়ে যায়, অস্থি কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অস্থির গঠন দুর্বল হয়ে যায়, এটাকে রিকেটস, বুঝছো? তারপর ভিটামিন ই, ভিটামিন ই মানে কি টকোফেরল, নাম কি টকোফেরল, ই এর নাম কি টকোফেরল। এবং দেখো ভিটামিন ই এর অভাবে কি হচ্ছে, সাধারণত এটার অভাবে কি মাংসপেশিতে টান পড়ে, কি পড়ে, মাংসপেশিতে টান পড়ে, মাংসপেশিতে কি পড়ে, এখান থেকে টান পড়তেছে। ওকে, দেন আসা হচ্ছে তোমার কি ভিটামিন কে, বুঝছো, ভিটামিন কে এটাকে বলা হচ্ছে কি ফিনোকুইনন। ভিটামিন কেটা মূলত কি রক্তের জন্য দরকার আছে, রক্তক্ষরণের ক্ষেত্রে কিসের দরকার আছে, এটা মূলত কি রক্তক্ষরণের দরকার আছে, রক্তক্ষরণ কিসের দরকার আছে, এটা রক্তক্ষরণের দরকার আছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি কি এ ডি ই কে পড়লাম, বাট ভিটামিন বিটা তো বাকি ছিল। এখন কথা হচ্ছে কি ভাই ভিটামিন বি এর হচ্ছে কি রূপ, কয়টা রূপ আছে জানো? ভিটামিন বি এর রূপ আছে তোমার হচ্ছে টোটাল, দেখো ভিটামিন বি1, তারপর হচ্ছে কি বি2, তারপর বি6 যেটাকে ফলিক অ্যাসিড বলি, তারপর কি বি12, 6টা রূপ আছে টোটাল। বি2 কে বলা হচ্ছে কি থায়োফিন, তারপর দেখো সরি বি1 কে বলা হচ্ছে থায়োফিন, বি2 কে বলা হচ্ছে বিলিরুবিন,
তারপর B6 কে বলা হচ্ছে তোমার কি পিরিডল, এবং কি B12 কে বলা হচ্ছে ফলিক অ্যাসিড, সরি B12 কে বলা হচ্ছে কি ফলিক অ্যাসিড, বুঝছো? তো এগুলো এক একটা কাজ আছে, তোমাদের একটা চার্ট দিয়ে দেবো, চার্টটা পড়ে ফেলো। আচ্ছা, তারপর আসো আমরা যেদিকে চলে যাব, এখন আমরা এটা পড়লাম কিলেটিক এজেন্ট গেল, এখন কোটাজাতকরণ, এই পার্টগুলো একটু দেখো। তো তুমি যখন একটা খাবারকে কোটাজাত করবা, মানে কোটার মধ্যে করে তুমি কি করবা, খাবারটাকে পাঠাবা বা বাজারজাত করবা। যেমন ধরো আমরা যদি দেখি অনেক কিছু এখন মানে বিদেশে বিশেষ করে দেখবে মাছ থেকে শুরু করে সবকিছু এখন কোটাজাতকরণ করা হয়, ক্যানিং করা হয় আর কি। তো একটা জিনিস ক্যানিং করতে গেলে ফার্স্ট অফ অল কি, আমরা যেহেতু এটা অনেকদিন যাবত এটা রাখবো এখানে, সেটাকে ব্লাঞ্চিং করা লাগবে। ব্লাঞ্চিং মানে কি সিদ্ধ করা। সিদ্ধ করা হয় কেন, দুর্গন্ধটা দূর করার জন্য। একটা সবজির যে নিজস্ব কি থাকে তোমার দুর্গন্ধ থাকে, এই দুর্গন্ধটাকে দূর করার জন্য তোমার কি ক্যানিং করা হচ্ছে। তারপর থেকে এক্সস্টিং। এক্সস্টিং মানে কি, আমরা জানি কি এক্সস্ট মানে কি বের করে দেওয়া। তো এক্সস্টিং মানে হচ্ছে তোমার কি অক্সিজেন বের করা। রিটোর্টিং। রিটোর্টিং মানে হচ্ছে কি নির্বীজকরণ, অর্থাৎ ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করা। যাতে করে দেখো তুমি অনেক দিনের জন্য খাবারটা রাখবা, সুতরাং তোমাকে কি এটাকে সিদ্ধ করতে হবে। তারপর হচ্ছে কি এটাকে এক্সস্টিং মানে কি অক্সিজেনটাকে বের করে দিতে হবে। এন্ড হচ্ছে কি তোমাকে অবভিয়াসলি, কারণ অক্সিজেন যদি থাকে তাহলে কি এখানে খাবার নষ্ট হয়ে যাবে, এখানে কি হবে বলো, খাবারটা নষ্ট হয়ে যাবে। ওকে, কারণ এখানে জারণ বিজারণ ঘটবে। আর রিটোর্টিং নির্বীজকরণ কেন করতে হবে, যাতে করে এখানে কোনো প্রকার ব্যাকটেরিয়া বৃদ্ধি না পায়। ব্যাকটেরিয়া বৃদ্ধি পাইলেও কি হবে, খাবারটা নষ্ট হয়ে যাবে। তিনটা হচ্ছে বেসিক কাজ। বেসিক কাজগুলো করার পরে আমরা হচ্ছে কোটাজাত করবো। দেখো ফার্স্টে আসে ফলের কোটাজাতকরণ। আচ্ছা, ফলের কোটাজাতকরণের ক্ষেত্রে 30 থেকে 40% চিনি দ্রবণ থাকবে। ফলের ক্ষেত্রে 0.25% সাইট্রিক অ্যাসিড লাগবে। ওকে, সকল ফলের ক্ষেত্রে মনে রাখবা, সকল ফলের ক্ষেত্রে হচ্ছে মাথায় রাখতে হবে যে 30 থেকে 40% চিনি, 0.25% হচ্ছে কি সাইট্রিক অ্যাসিড সকল ফলের ক্ষেত্রে। ব্যতিক্রম হচ্ছে কি পেয়ারা। কারণ আমরা দেখো অনেক জায়গায় কি পেয়ারাকে কি বলি, সবরি বলি, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলে পেয়ারাকে আমরা কি বলি, সবরি বলতেছি। দেখো সবরি আর সবজি একই কথা। সো আমরা ওই জন্য বলতে পারি কি পেয়ারা হচ্ছে কি এটা কম্বাইন্ড জিনিস, যদিও কি কম্বাইন্ড না এই জন্য। আচ্ছা দেখো তাহলে পেয়ারার মধ্যে চেঞ্জ আসবে, 30 থেকে 40% জায়গায় কি আসবে, 10% চিনি আসবে। সাইট্রিক অ্যাসিড দেখো 0.25% জায়গায় 0.06% সাইট্রিক অ্যাসিড, আর বাকি 0.125% অ্যাসকর্বিক অ্যাসিড। এইগুলো পরে ফেলবা। সেম দেখো আমাদের ফল গেলে সবজি আসবে। তো সবজির ক্ষেত্রে দেখো কি লাগবে, তোমার এখানে 2% লবণ লাগবে এবং কি 5% চিনি লাগবে। ব্যতিক্রম কি টমেটো। তো দেখবে টমেটো এমনিতে কাঁচা খাওয়া যায় ফলের মতো করে, টমেটো দেখতে কিন্তু ফলের মতো, টমেটো দেখতে হচ্ছে তোমার কি ফলের মতো, বুঝছো? টমেটো দেখতে হচ্ছে অনেকটা ফলের মতো হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু টমেটোটা দেখতে অনেকটা ফলের মতো, সুতরাং কি আমরা বলতে পারি কি সবজি থাকা অবস্থায় টমেটোটা একটু আলাদা বলতে পারি আমরা। তো দেখো নর্মাল সবজিগুলোতে কি 2% সোডিয়াম ক্লোরাইড, 5% চিনি থাকে, আর টমেটোর জন্য হচ্ছে কি 10% সোডিয়াম ক্লোরাইড, নর্মালি যেহেতু টমেটো একটু রসালো থাকে এবং 5% চিনি লাগে। আচ্ছা, তারপর দেখো ভুট্টা। তো ভুট্টা দেখবা দুই ভাবে পাওয়া যায়, একটা হচ্ছে কি পুরা ভুট্টাটা পাওয়া যায়, একটা হচ্ছে কি পুরা ভুট্টাটা পাওয়া যায়, আর একটা হচ্ছে কি ভুট্টার যে দানাগুলা থেকে শুধু দানাগুলা পাওয়া যায়। দুইটা দুই স্টাইল। তাহলে শুধু ভুট্টা, শোনো শুধু ভুট্টা মানে ভুট্টার দানাগুলা, সেটাকে বলেছি শস্য স্টাইল। শস্য মানে কি দানা আমরা জানি, আর সম্পূর্ণ ভুট্টা হলে কি ক্রিম স্টাইল বলা হচ্ছে, দুই ভাবে। তাহলে ভুট্টাকে আমরা দুই ভাবে পাচ্ছি, একটা হচ্ছে শুধু ভুট্টা দানা, সেটা হচ্ছে কি শস্য স্টাইল, আর সম্পূর্ণ ভুট্টা হলে কি ক্রিম স্টাইল। ওকে, তারপর মাছ মাংস কোটাজাতকরণ। দেখো মাছ মাংসের ক্ষেত্রে সবজির মতো অনেকটা 2% লবণ 2% চিনি থাকবে, এই তো। জাস্টের কোশ্চেন ছিল নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক নয়, জাস্টে আসছে চিনি, ফরমালিন। তাহলে ফরমালিন কি নেই, প্রাকৃতিক খাদ্য সংরক্ষক নাই। এরপর নিষিদ্ধ কোনগুলা, ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে কি নিষিদ্ধ। কোনটা নিষিদ্ধ হবে, ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে তোমার কি নিষিদ্ধ। এই কয়েকটা যা পড়াচ্ছি তাই, মানে ছোট চ্যাপ্টার তো আমি যেগুলো সিলেক্টিভ দিচ্ছি এইগুলোই পড়বে। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে কি নিষিদ্ধ, নিষিদ্ধ এগুলো, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বাইড ইউজ করা যায় না এখন আর। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসো, এটা হচ্ছে কি প্রাকৃতিকভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত খাদ্য সংরক্ষক কোনটা, ভিনেগার। এই তো কমন কোশ্চেন গুলো আসে। এখন আসো আমি একটু ফাস্ট পড়াচ্ছি, ক্লাসটা শেষ করে একটা ঘুম দেবো আরামসে, তারপর একটু ঢাকায় যাইতে হবে একটু কাজে, আজকে যাইতে পারবো কিনা। আচ্ছা দেখো টাইপ 3 হচ্ছে কি কলয়েড এবং সাসপেনশন, এই জিনিসগুলো। তো আমরা দেখো কোন একটা মিশ্রণ করলাম, মিশ্রণ তো বুঝো, দুইটা জিনিসের মিশ্রণ করলাম, একটা দ্রাবক একটা দ্রব। মিশ্রণটা করার পর এটা তিনটা রূপ হইতে পারে, হয় এটা দ্রবণ হবে, হয় এটা কি কলয়েড হবে, অথবা এটা সাসপেনশন হবে। তো এগুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে হয়, এগুলা তোমার হ্যাঁ ক্যালসিয়াম কার্বাইড দিয়ে ফল পাকায়, ঠিক আছে, বাট এটা খুবই ক্ষতিকর। তোমরা দেখবা টেলিভিশনে একসময় অ্যাডভার্টাইজমেন্ট করতো, এটা ক্ষতিকর অনেক। সো খেয়াল করো দ্রবণ, দ্রবণ, কলয়েড এবং কি সাসপেনশন।
এখন আসলে দ্রবণ জিনিসটা কি? দ্রবণ হচ্ছে মূলত একদম কণার আকারগুলো ছোট ছোট থাকবে। কণার আকারগুলো এতটাই ছোট থাকবে যেটাকে আমরা আসলে দেখতেই পারবো না। যেমন কি গ্লাসের মধ্যে লবণের মিশ্রণ, তো গ্লাসের মধ্যে লবণ দিলে কিন্তু দ্রবণটা কিন্তু স্বচ্ছ হয়, তাই না? দেখবা একটু 2 চিমটি লবণ দিয়ে এক গ্লাসের মধ্যে দেখবা দ্রবণটা স্বচ্ছ হয়েছে, এবং এটাকে কি বলা হচ্ছে? সমসত্ব বলা হচ্ছে, স্বচ্ছ এবং সমসত্ব হয়। কলয়েড হচ্ছে কি দ্রবণের থেকে কণার আকারটা একটু বড় হবে, অর্থাৎ কি অসমসত্ব হবে এবং কি অস্বচ্ছ হবে, এটাকে বলা হচ্ছে কলয়েড। আর সাসপেনশন আরো বড় হবে, একদম ঘোলাটে হয়ে যাবে। যেমন ধরো তুমি যদি এক গ্লাস পানির মধ্যে একটু কাদা মিশাও বা বালু মিশাও, তখন দেখবে এটা কিন্তু একদম অসমসত্ব এবং অস্বচ্ছ হয়েছে, এবং এটা হচ্ছে কি মূলত কলয়েড। আর সাসপেনশন মানে সরি এটা হচ্ছে কি সাসপেনশন আর কি, বুঝছো? তো দেখো, আর এই কণার আকারগুলো ভালো করে পড়বা, কণার আকার ভালো করে পড়বা। যেমন কি দ্রবণের ক্ষেত্রে হচ্ছে কণার আকার কতটুকু 0.1 থেকে 2 ন্যানোমিটার, কলয়েডের ক্ষেত্রে 2 থেকে 500 ন্যানোমিটার, এবং সাসপেনশন কি 500 এর প্লাস যদি হয় কণার আকার, তাহলে কি সাসপেনশন হবে। কলয়েডের ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবে, একটা কি ব্রাউনীয় গতি, একটা কি টিন্ডাল প্রভাব দেখা যায়। কই দেখা যায়? কলয়েডে দেখা যায়। এগুলো হয় আকার আসবে না হয়তো কি এক্সাম্পল আসবে, মূলত আকার অথবা কি এক্সাম্পল আসবে। তাহলে এক্সাম্পল কি? যেমন সোডিয়াম ক্লোরাইড, গ্লুকোজ, এগুলো হচ্ছে কি এক্সাম্পল। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, গ্লুকোজের দ্রবণ, এগুলো হচ্ছে কি এক্সাম্পল। দেখবা অনেক সময় কি আমরা গ্ল্যাক্সোজ ডি খাই, তো গ্ল্যাক্সোজ ডি দেখবা তুমি যখন পানিতে মিশাবা দেখবা এটা একদমই, দেখবা এটা হচ্ছে কি একদমই হচ্ছে তোমার ই হয়ে যাবে, মানে স্বচ্ছ থাকবে এটা গ্ল্যাক্সোজ ডি এর ক্ষেত্রে। সিমিলারলি লবণের ক্ষেত্রে সেম জিনিস। কলয়েডের ক্ষেত্রে দেখো কারা কারা কলয়েড, মূলত কি দুধ জাতীয় জিনিসগুলো, যেমন কি দুধের জাত যেগুলো, বাটার, মিল্ক অফ ম্যাগনেসিয়া, এগুলো হচ্ছে কি মূলত মিল্ক অফ ম্যাগনেসিয়া, এগুলো হচ্ছে তোমার মূলত কি কলয়েড। ওকে, তো তারপর সে কি লাস্টের দিকে আসে তোমার, আমাদের যদি দেখি এগুলো অনেক ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায়, নরমালি এগুলো পারবা। সাসপেনশনের কোন একদমই বড়, যেমন কি রক্ত বলতে পারি আমরা, কলেরা ভ্যাকসিন বলতে পারি, পানিতে কাদার মিশ্রণ বলতে পারি। এক্সাম্পল গুলো পড়ে ফেলো, হ্যাঁ, এগুলো পড়াটা কষ্ট হবে না তোমাদের, আশা করি এগুলো পড়বা, শুধু নোটটা পড়লেই হবে ইনশাআল্লাহ, আর কিছু লাগবে না। এখন আসো কলয়েডের কিছু জাত আছে, বুঝছো? কলয়েডের কিছু জাতক আছে, যেমন ধরো এরোসল। এরোসল কি অনেকটা কিন্তু মেঘের ধোয়ার মতো, দেখবা ধোয়ার মতো চলে। জেল কি? জেল তো জানো একটু মানে পিচ্ছিল পিচ্ছিল টাইপের। ইমালশন আছে, একটু ঘন টাইপের হবে। সো এরোসল জিনিসটা কি? এরোসল কিভাবে মনে রাখবা? ট্রিক্স কি? ট্রিক্স হচ্ছে কি কুয়াশাতে মেঘের ধোয়া আসে। এরোসল দেখলে কি ধোয়ার মতো না? এরোসল দেখতে কি ধোয়ার মতো? মাথায় রাখবা কুয়াশাতে মেঘের ধোয়া আসে। কুয়াশা, তাহলে দেখো কুয়াশা হচ্ছে কি এরোসল, মেঘের ধোয়া হচ্ছে কি এরোসল, ভাসমান ধূলিকণা হচ্ছে কি এরোসল, সব দেখবা সেম। জেল দেখো, তো জেল জিনিসটা কিভাবে মনে রাখবা? ধরো এটা দিয়ে মনে রাখতে পারো, বর্গীয় জ দিয়ে মনে রাখতে পারো নরমালি, যেমন ধরো জুতার কালি, অথবা হচ্ছে কি তোমার দই, এগুলো হচ্ছে কি জেল। জুতার কালি, দই, এগুলো হচ্ছে কি জেল। দেন আসে ইমালশন। ইমালশন খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা দুধ খাই, দুধ হচ্ছে কি ইমালশন, বুঝছো? দুধ, বাটার, এগুলো হচ্ছে ইমালশনের উদাহরণ। তো এগুলো সব পারবা ইনশাল্লাহ। আচ্ছা, শ্যাম্পু ইমালশন হয়। ধরো এটা মনে রাখবে কি দিয়ে ইমালশন, যে বাইজিৎ ভাই দুধের সাথে ক্রিম মিশিয়ে শ্যাম্পু তৈরি করে। কি করে? বাইজিৎ ভাই দুধের সাথে ক্রিম মিশিয়ে শ্যাম্পু তৈরি করে। তো দেখো বাইজিদের বা থেকে বাটা, রশ্মি থেকে ইমালশন, দুধ, ক্রিম, শ্যাম্পু। সাসপেনশন, সাসপেনশন দেখো এই যে আমরা একটু আগে দেখলাম যে ভ্যাক করে কলেরা দিলে পানিতে তোমার রক্ত পড়বে, এটা একটু আগে দেখছি আমরা, এই জিনিসটা এগুলো একটু আগে দেখছি এক্সাম্পলের ক্ষেত্রে। আচ্ছা, সাসপেনশন থেকে কিছু জিনিস মনে রাখবা। সাসপেনশন মূলত কি? যে আমরা সিরাপ খাই না, সিরাপ, ওষুধে সিরাপ আছে না, এগুলো আছে সাসপেনশন থাকে। বেরিয়াম সালফেটের ইমেজিং এর ক্ষেত্রে সাসপেনশনের ব্যবহার করা হয়, বুঝছো? তো সিরাপ এই জন্য কি দেখবা, যখন আমরা সিরাপ খাই ওষুধের, তখন হচ্ছে কি এটা ঝাঁকি দিতে হয়। কেন দিতে হয়? যাতে করে সাসপেনশন হিসেবে যেটা থাকে এটা যাতে তোমার কি আবার মিক্সচার হয়, এই জন্য ঝাঁকি দিতে হয় এটাকে। ওকে, তারপর আসো, এরপর হচ্ছে কি কোয়াগুলেশন। দেখো কোয়াগুলেশন কোশ্চেনটা প্রচুর আসছে, এটা প্রশ্ন ব্যাংক খুললে দেখবে এটার একটা মানে কোশ্চেন অভাব নেই। কোয়াগুলেশন মানে কি? দুধ থেকে ছানা তৈরি, এটা হচ্ছে কি কোয়াগুলেশন। দুধ থেকে দেখবা দুধের মধ্যে একটু লবণ দিয়ে দিবা, লবণ না সরি মানে লেবুর রস দিবা, দেখবা তোমার এখান থেকে ছানা তৈরি হচ্ছে, এটা হচ্ছে কি কোয়াগুলেশন। ওকে, তারপর আসো আমরা নিচে চলে যাই। খুলনার কোশ্চেন ছিল একটা, কলয়েডে বিদ্যমান কণার ব্যাস কত, এগুলো পারবা সব। দেন আসো কি দুধের ক্ষেত্রে যদি পড়ি, এখন যা পড়তেছে এগুলো কি সিলেবাসের বাইরে, এটা সিলেবাসের বাইরে মূলত। তারপরে একটু দেখে রাখি আমরা দুধ। তো দুধ জিনিসটাকে একটা ইমালশন। এখন একটা জিনিসে কনফিউশন তোমরা লাগে, সেটা হচ্ছে কি যদি দুধ থেকে প্রশ্ন আসে সেক্ষেত্রে দুইটা জিনিস হইতে পারে, অপশনে কলয়েডও থাকতে পারে, অপশনে ইমালশনও থাকতে পারে। দুইটা যদি অপশন থাকে সেক্ষেত্রে ইমালশন দেখাবা, যদি একটা অপশনে থাকে যে কোনো একটা, তাহলে যে কোনো একটাই দেখাবো। আচ্ছা, দুধ এক প্রকার কলয়েড, অথবা কি মেইনলি হচ্ছে ইমালশন। উপাদান কি? দেখো প্রধান উপাদান, এখানে একটা পেস্ট লাগাও।
দুধের প্রধান উপাদান হচ্ছে পানি ভাই, দুধের মেইন উপাদানে হচ্ছে পানি, প্রায় 88 থেকে 98% পানি থাকে। তবে এখানে সেকেন্ডারি হিসেবে কে থাকে, প্রোটিন থাকে। প্রোটিন আবার দুই প্রকার, একটা হচ্ছে কি ক্যাসিন, আর একটা হচ্ছে কি হোয়ে প্রোটিন। দেখো এই ক্যাসিনটাকে বলা হচ্ছে কি প্রধান প্রোটিন, কারণ এটা থাকে কত পার্সেন্ট, 82%। প্রোটিনের মধ্যে প্রোটিন মূলত কি 3 থেকে 4% মতো অ্যাভারেজে প্রোটিন থাকে। 88 থেকে 90% হচ্ছে তোমার কি পানি থাকবে, বাকি 3 থেকে 4% মতো তোমার প্রোটিন থাকে। এই প্রোটিন আবার দুই রকম, একটা ক্যাসিন একটা হোয়ে প্রোটিন, এবং এই ক্যাসিনটা মূলত 82% থাকে। এইটুকে 82%, নট লাইক দ্যাট 100% 82% না, এইটুকের মধ্যে 82% থাকে হচ্ছে কি ক্যাসিনটা, বুঝছো? আচ্ছা, অনেকে মনে করে কি ক্যাসিন হচ্ছে দুধের প্রধান উপাদান, না। আচ্ছা, তারপর দেখো হোয়ে প্রোটিন। হোয়ে প্রোটিন দুই প্রকার, একটা হচ্ছে কি ল্যাকটো অ্যালবুমিন, একটা কি ল্যাকটোগ্লোবিউরিন। দুধের বৈশিষ্ট্যগুলো একটু পড়ি। দুধের পিএইচ কত, এগুলো পড়বা রিডিং, 6.6 থেকে 6.9। দুধের আপেক্ষিক গুরুত্ব 1.029 থেকে 1.039। প্রধান আয়ন হচ্ছে কি, আয়নগুলো পড়বা, এগুলো ইম্পর্টেন্ট, পটাশিয়াম, ক্যালসিয়াম, তোমার ফসফরাস, আয়নগুলো পড়বা। দুধের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কি, ল্যাক্টোমিটার দিয়ে, কারণ হচ্ছে কি দুধের মিষ্টতার জন্য দেয় হচ্ছে ল্যাকটোজ, অর্থাৎ ল্যাকটোজ হচ্ছে কি দুধের মিষ্টি করে, মূলত দুধটাকে মিষ্টি করে কে ল্যাকটোজ, বুঝছো? আচ্ছা, এই যে এগুলো পড়বা, রিডিং পড়বা, এমনিতে পারবে এগুলো রিডিং। তারপর আসো আমরা একটা চার্ট, এটা দেখবে বইয়ের মধ্যে চার্টটা দেওয়া আছে, এটা ইম্পর্টেন্ট একটা চার্ট। তোমার তোমার হচ্ছে কি হোয়ে প্রোটিন, হোয়ে প্রোটিন হচ্ছে দুইটা প্রোটিনের সমাহার, একটা হচ্ছে ল্যাকটো অ্যালবুমিন, একটা ল্যাকটোগ্লোবিউলিন। দেখো এখন আমরা যদি মানুষের দুধ বা মানে মায়ের দুধ, গাভী, ভেড়া, মহিষ, চারটার কথা হিসাব করি, তাহলে মানুষেরটাতে কি ম আছে, ম থেকে মনে রাখবে এটা মিষ্টতা বেশি। মিষ্টতা বেশি কেন, কারণ এটাতে কি ল্যাকটোজের পরিমাণটা বেশি, মাতৃ দুধে কি ল্যাকটোজ বেশি থাকে, জন্য কি মিষ্টতা বেশি। আচ্ছা, তাহলে দেখো বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, কোনটা আসলে বেশি থাকে, ল্যাকটোজ বেশি থাকে। গাভীর দুধে দেখো, গাভীর সাথে পানির একটা কেন যেন মিল আছে, তাহলে গাভীর দুধে পানি বেশি। ভেড়া, তার মধ্যে আরো পানি মিশাই, মানে বাজারে বেচাচ্ছে, বুঝছো? এমনিতে পানি বেশি, তার মধ্যে আরো পানি মিশাচ্ছে মানুষ। ভেড়ার ভ থেকে পথে হচ্ছে কি প্রোটিন বেশি থাকে। মহিষ হচ্ছে তোমার কি চর্বি বেশি থাকতেছে, অর্থাৎ যেটাতে চর্বি বেশি থাকবে সেটা হচ্ছে কি, সেটা ক্যালোরি বেশি দিবে, তাই না? চর্বি মানে কি শক্তি সঞ্চয় করে রাখে, তাহলে এটা হচ্ছে কি মহিষের দুধের ক্যালোরি হচ্ছে 110 কিলো ক্যালোরি, 110 কিলো ক্যালোরি। গাভীর দুধে হচ্ছে তোমার কি 66 কিলো ক্যালোরি, মানুষেরটা 72 কিলো ক্যালোরি। সেগুলো দেখবা কোনটাতে কোনটা স্পেশাল। ল্যাকটোজ মিষ্টিতার জন্য মাতৃদুগ্ধ, পানির জন্য গাভী, প্রোটিনের জন্য ভেড়া, এবং কি চর্বির জন্য মহিষ। ওকে, এগুলো দেখবা একটু, এসব রিডিং করে ফেলবা। পারফিউমার এবং টয়লেটে লাস্টের দিকে চলে আসছে, এগুলা দেখো ট্যালকম পাউডার আছে, এটা গুরুত্বপূর্ণ, মূলত হচ্ছে কি চারটা যেগুলো দেওয়া আছে সেগুলোই পড়বা। ট্যালকম পাউডার ফার্স্ট অফ অল আসো। আর প্রধান উপাদান হচ্ছে কি ট্যালকের সংকেত দেখবো 3 ম্যাগনেসিয়াম অক্সাইড, 4 সিলিকন ডাইঅক্সাইড, পানি, এটা দেখবো একটু। অ্যান্টিসেপটিক হিসেবে কি জিঙ্ক স্টিয়ারিন ব্যবহার করা হচ্ছে। ওকে, রিডিং করবে এগুলো, প্রত্যেকটা জিনিস রিডিং করে ফেলবো। বেবি পাউডারের ক্ষেত্রেও সেম, প্রধান উপাদান ট্যাল্ক। তারপর কি বোরিক অ্যাসিড হচ্ছে কি অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়। হেয়ার অয়েল, এই যে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইমালসিফায়ারটা আসে, ইমালসিফায়ার অলিক অ্যাসিড। ভ্যানিশিং ক্রিম পরে ফেলবে এগুলাতে। ময়শ্চারাইজার কি থাকে, কোল্ড ক্রিম পরবা, আফটার শেভ লোশন পরবা। মেহেদি পাতার একটু ভালো করবা, মেহেদির যে রংটা দেয় মূলত এটার জন্য দায়ীকে লাসন দায়ী থাকে। লিপস্টিক পরবা। টয়লেট ক্লিনার দেখবা, টয়লেট ক্লিনারের মূল উপাদান কি সোডিয়াম হাইড্রোক্সাইড, দুর্গন্ধনাশক ফেনল, এবং কি জীবাণুনাশক হচ্ছে ব্লিচিং পাউডার, এবং দেখো গ্লাস ক্লিনার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টার। আমি এটার উপর আরেকটা লেকচার নিব, বুঝছো? আমি ইনশাল্লাহ হচ্ছে কবে 3-4 তারিখ না 5 তারিখের দিকে একটা রিভিশন নেব এটার উপর। মার্চ মাসে তো 5 মার্চ এইটার উপর একটা প্র্যাকটিস ক্লাস দিব, আমি আলাদা করে এক্সট্রা ক্লাস নিব, একটা প্র্যাকটিস, ঠিক আছে? এবং রাসায়নিক পরিবর্তন একটু বাকি আছে, আমি চেষ্টা করবো এর মধ্যে একটা রিডিং দেওয়ার জন্য তোমাদেরকে, বা সরি রিডিং বলতে কি আমি একটা ছোট্ট করে একটা রেকর্ড ক্লাস দেওয়ার জন্য। ওকে, আমার আর বোর্ডের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি নাই যে আমি রেকর্ড করবো, শক্তিটা পাচ্ছি না। তবে যেটা বলতেছি যে আমি কর্মমুখী রসায়নে একটা রেকর্ড ক্লাস, রেকর্ড না মানে লাইভ ক্লাস তোমাদের একটা প্র্যাকটিস দিব ইনশাল্লাহ 5 তারিখে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু দেখতে দেখতে আমার মনে হয় না যে এটাতে আটকাবা, এটাতে আসলে কোয়েশ্চেনই আসে না, এটাতে কোনো প্রকার প্রশ্নই আসে না, বুঝছো? তারপরও যেগুলো দেখালাম নোটটা ভালো করে পড়বা, এখানে আসলে স্লাইড না পড়লেও সমস্যা নাই, নোটটা ভালো করে পড়ে দেখবো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবা। 2টা দিন ছুটি আছে, ছুটিটা ভালো করে কাজে লাগাইও। ছুটি মানেই না যে তোমরা পড়াশোনা বন্ধ করবা, তোমাদের পড়াশোনা বন্ধ করা যাবে না, যতটুকুই কষ্ট হোক চেষ্টা করবো সর্বোচ্চটা একদম, যাতে 2টা দিন পড়াশোনা করতে পারো। ইনশাল্লাহ রাতে হয়তো গাইডলাইন সেশন আছে, নেওয়ার চেষ্টা করবো, হয়তো হবে গাইডলাইন সেশনটা। আজকে আমাদের অলরেডি কেমিস্ট্রি অনেক চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ফার্স্ট পেপারে শুধুমাত্র আমাদের গুণগত রসায়নটা বাকি আছে।
সেকেন্ড পেপার অর্গানিকের একটা ক্লাস বাকি, আর একটা বা দুইটা ক্লাস বাকি, আর হচ্ছে আমাদের পরিবেশ রসায়নটা বাকি। আমাদের আলহামদুলিল্লাহ আমরা কেমিস্ট্রি ডান মোটামুটি ভাবে। আমরা আর হচ্ছে আমাদের কয়টা দিন লাগবে, আমাদের আর তিনটা তিনটা লেকচার হইলে আমাদের ইনশাল্লাহ কেমিস্ট্রি শেষ। তিনটা লেকচার হইলে আমাদের ইনশাল্লাহ কি কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। সো সবার আগে কেমিস্ট্রি শেষ হচ্ছে, এরপরে সব সাবজেক্টই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সব সাবজেক্টই ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো দুইটা দিন পড়াশোনা করো মনোযোগ দিয়ে, আল্লাহ ভরসা। পড়া থেকে পড়া থেকে বের হইও না, ঠিক আছে? আমার সাথে হয়তো একটু কথা কম হইতে পারে 2 দিনে, আমি একটু রেস্টে থাকবো, ফোন থেকে দূরে থাকবো, একটু কথা কম হইতে পারে তোমাদের। কোনো প্রবলেম হইলে তোমরা হচ্ছে কি ইকে জানাবা, ম্যাথে আমাদের যে ডাউট সলভার আছে, বিশেষ করে বাংলা ইংরেজিতে যেমন তমা আছে, তারপর হচ্ছে ম্যাথের ক্ষেত্রে তোমাদের সাগর আছে, ওদিকে কেমিস্ট্রিতে নীরব, ওদেরকে জানাবা, অথবা সাইফকে জানাবা, তোমাদের ফিজিক্সের টিচার সাইফকে জানাবা। তো সাইফকে বললে তোমাদের অনেক দিকে হেল্প করবে ইনশাল্লাহ। যে কোনো প্রবলেম হলে সাইফকে মেসেজ করো, সাইফ আমাকে ট্রান্সফার করে দিবে, সমস্যা নেই। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, দোয়া করো আমার জন্য। শরীরটা প্রচন্ড খারাপ, যাতে সুস্থ থাকতে পারি। মানে আমার এত পরিমাণে প্রেশার গেছে, আমি মানে বলার মতো না বলতে গেলে। ধরো গত রাতটা সারা রাত ঘুমাই নাই, গত রাত ঘুমাই নাই, এর আগের রাত মানে যেদিন হচ্ছে 29 দিন গতকালকে সকালে, এর আগের রাতও ঘুমাই নাই। 2টা দিন না ঘুমিয়ে রোজা রেখে বুঝতে আসো কতটা প্রেশার গেছে। ওকে, দোয়া রাখো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।